ওকে, 13, 18, 20 আর 21। সবাই লেকচার পেয়েছো? জি ম্যাম। ঠিক আছে, তাহলে 40 জন জয়েন করেছে অলরেডি। আমরা স্টার্ট করি। আজকে আমরা পড়বো রেকর্ড ম্যানেজমেন্ট মডেলস। আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি ম্যাম, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা আসলে রেকর্ড ম্যানেজমেন্ট দেখলাম যে আসলে রেকর্ড যদি প্রপারলি ম্যানেজ করতে হয় তাহলে কিভাবে যেতে হবে, প্রসেসটা কি, কি কি কাজ করতে হবে সেটা দেখলাম। তো এই যে রেকর্ড ম্যানেজমেন্ট আসলে রেকর্ড সৃষ্টি হওয়া থেকে আলটিমেট এর যে লোকেশন বা ডিসপোজিশনের আলটিমেট ফেট নির্ধারণ করা, এই পর্যন্ত রেকর্ডের যে আসলে একটা সিস্টেমেটিক ওয়ে, মেথোডোলজিক্যাল একটা ওয়েতে যে রেকর্ডকে ম্যানেজ করা হয়, এটা কিন্তু খুব রিসেন্ট একটা ডিসিপ্লিন। খুব যে এনশিয়েন্ট টাইম থেকে রেকর্ডকে প্রপারলি ম্যানেজ করা হতো এমন না। ঠিক আছে, তো এখন আমি রেকর্ড ম্যানেজমেন্ট মডেল আসলে কি, মডেল মানে হচ্ছে আমি যখন কোনো অ্যাক্টিভিটিকে একটা ছকের মধ্যে নিয়ে আসতে পারবো, কর্মপদ্ধতি কর্মপরিকল্পনাকে একটা নির্দিষ্ট ছকের মধ্যে নিয়ে আসতে পারবো, সেটাকে আমরা বলি মডেল। ঠিক আছে, মানে একটা অ্যাক্টিভিটি যখন আইডিয়াল একটা রিপ্রেজেন্টেশন সম্ভব হয় ইনক্লুডিং অল দ্য অ্যাক্টিভিটিস, তখন সেটাকে আমরা বলতে পারি মডেল। তো রেকর্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রেও রেকর্ড ম্যানেজমেন্টের রেকর্ডের সৃষ্টি হওয়া থেকে শেষ লাইফ টাইমের পরিণতি যেটা হবে, সেই কর্ম পদ্ধতিগুলোকে যদি আমরা একটা আহ, আহ, কি বলবো যে স্টেপ বাই স্টেপ একটা ছকের মাধ্যমে দেখাতে পারি, সেটাই হচ্ছে রেকর্ড ম্যানেজমেন্ট মডেল। মূল কথা হচ্ছে এই রেকর্ড ম্যানেজমেন্ট কাজটা যদি খুব লজিক্যাল মেথডিক্যাল হয় তাহলে এটাকে মডেল আকারে শো করা যাবে। তো রেকর্ড ম্যানেজমেন্টের রিসেন্ট টাইমে মডার্ন আসলে হিস্ট্রিতে রেকর্ড ম্যানেজমেন্টেরও কিছু মডেল আছে। ঠিক আছে, তো এখন মডেল কি এটা আমি একটু ছোট করে আসলে ডিফাইন করার চেষ্টা করেছি। মডেলস বলেছে মডেলস আর ওয়েজ অফ সিইং থিংস, অর্থাৎ আমাদের যে অ্যাক্টিভিটি গুলো এগুলো যখন আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করি তখন সেটা হচ্ছে একটা মডেল। তো বলছে মডেল ইজ এ ফ্রেমওয়ার্ক অফ দ্য ওয়ার্ক ফ্লো অর স্টেজেস অফ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ক্যান বি শোন থ্রু এ ডায়াগ্রাম। ঠিক আছে, কোনো একটা কাজের যে ধারাবাহিকতা বা যে পর্যায়গুলো আছে সেগুলোকে যখন একটা ডায়াগ্রাম বা একটা চার্টের মাধ্যমে আমি শো করতে পারি তখন সেটাকে আমি বলছি একটা মডেল। তাহলে রেকর্ড ম্যানেজমেন্ট মডেলও তাই। যদি নর্মাল মডেল হয় কোনো কাজের ধারাবাহিক কাজের একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, তাহলে রেকর্ড ম্যানেজমেন্ট মডেল হবে কি? আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো? Graphical presentation of the record, ma'am. Not graphical presentation of the record, it is the graphical presentation of the that happen activities that happen during the life cycle of a record, or the activity or stages of record management process. Record management এর যে স্টেপস গুলো আছে সেগুলোর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, নট দ্য রেকর্ডস গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। ওকে, বুঝতে পেরেছো আমার কথা? রেকর্ডকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করলে বা রিটেন ফরম্যাটে প্রেজেন্ট করাটা কিন্তু রেকর্ড ম্যানেজমেন্ট মডেলস না। রেকর্ড ম্যানেজমেন্ট মডেল হচ্ছে রেকর্ডকে যখন তুমি সিস্টেমেটিক ওয়েতে ম্যানেজ করবে, ম্যানেজ করতে গেলে যতগুলো কাজকর্ম আছে সেই কাজকর্মগুলোকে আসলে একটা চার্টের মাধ্যমে শো করা হচ্ছে রেকর্ড ম্যানেজমেন্ট মডেল। ওকে,
জি ম্যাম। বুঝতে পেরেছো কি রেকর্ডকে আমি গ্রাফিক্যালি প্রেজেন্ট করব না রেকর্ড ম্যানেজ করার জন্য রেকর্ডকে প্রপারলি মানে মানে রেকর্ড ম্যাম ক্রিয়েশন এর ইউজ এর রিটেনশন এর রিট্রিভাল এর স্টোরেজ এর প্রিজার্ভেশন এই যে অ্যাক্টিভিটি গুলো আছে এটা ফেজ বাই ফেজ কিভাবে হয় ম্যাম শুনতে পাচ্ছেন? ম্যাম ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যালো ম্যাম আপনাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে কিন্তু আমি তো দেখলাম যে আমি সুইচ অফ হয়ে গেছি ঝামেলা হচ্ছে তোমরা তো স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ না তাই না জি ম্যাম, দেখা যাচ্ছে না। ম্যাম একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো বলো আপনি কি অ্যাটেন্ডেন্স নেবেন ম্যাম? হ্যাঁ কেন ম্যাম আমি তো বাসায় যাচ্ছি আজকে, তো আমাদের ফেরি পারাপার জ্যামে আটকা থাকলে ম্যাম সারা দিন দেখা যায় যে ফেরিঘাটেই বসে থাকা লাগে। তো আমার ফোনে চার্জ নাই, আমি তাহলে লিভ নিতাম যদি আমার অ্যাটেন্ডেন্স দিই। ক্লাসই তো শুরু হলো না জি ম্যাম। ক্লাসই তো শুরু হলো না ম্যাম আসলে আমি অলরেডি বের হয়ে গেছি তো। ঠিক আছে যাও তুমি তুমি পরে পরে যখন আমি তোমাদের ক্লাস চলবে কিন্তু 26 তারিখ পর্যন্ত তোমরা নোটিশ পেয়েছো জি তোমরা ম্যাম। বাড়ি যাচ্ছ যাও কিন্তু অনলাইনে তোমরা ক্লাস করতে পারবে ঠিক আছে সুতরাং বুঝতেছি না কি হচ্ছে এখানে আমি তো কোনোভাবেই ডেস্কটপ অ্যাক্সেস করতে পারছি না ম্যাম এখন দেখতে পাচ্ছি। হ্যালো আচ্ছা তোমরা তোমাদের ইয়েতে ইয়েটা কি বলে যে লেকচারটা অন করো তো আমি ডেস্কটপ এবং মোবাইল থেকে অ্যাক্সেস করতে চাচ্ছি কিন্তু দুইটা একসাথে পারছি না ঝামেলা হচ্ছে দেখো তো ওই যে তোমরা রেকর্ড ম্যানেজমেন্ট মডেল যেটা সেটা একটু অন করো তোমাদের স্ক্রিনে পসিবল কিনা দেখো ম্যাম আপনি অনুমতি দিলে আমরা কেউ একজন স্ক্রিন শেয়ার করে ইয়া করতে পারি। হ্যাঁ হ্যাঁ স্ক্রিন শেয়ার করো করো ওইটা তো ভালো কিন্তু
আমি আসলে হ্যাঁ, স্ক্রিন যারা ল্যাপটপ থেকে আছো বা ডেস্কটপ থেকে আছো ওরা করো। কারণ আমার এখানে নেটে অনেক প্রবলেম করছে। কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, করো। ম্যাম আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো? দেখা যাইতেছে। বড় বড় কর। নিচে দেখ ওই যে ইসের অপশন আছে একটা, ওইটাই ক্লিক কর। হ্যালো, ঠিক আছে। তাহলে রেকর্ড ম্যানেজমেন্ট মডেল তো আমি বললাম। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম। হ্যালো, হ্যালো, জি আমাকে ম্যাম, শোনা শুনতে যাচ্ছে? পাচ্ছি। জি। রাকিব, হ্যালো রাকিব, হ্যাঁ শুনতে পাচ্ছি। ওই নিচে ওইখানে একটা ই আছে, ওইটা ক্লিক কর। ওটা ক্লিক করলে বড় হবে, ডান দিকে আমাকে নিচে, শোনা যাচ্ছে? হ্যালো, ওই পাশেরটা, হ্যালো। ওই পাশেরটা, জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমার নেট ওই খুবই পাশেরটা দে। ফ্লাকচুয়েট করছে, বুঝতে পারছি না রে আসলে ক্লাসটা কিভাবে নিব। আচ্ছা, আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, ওইটা। তোমরা এখন একটু মিউট হও একটু প্লিজ। তো এই রেকর্ড ম্যানেজমেন্টটা আসলে আহ, খুব বেশি যে পুরাতন এমন না। দেখা যাচ্ছে যে তুমি যদি হিসাব করো, এই রেকর্ড ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস গুলো আসলে 18 সেঞ্চুরির শেষে, 19 সেঞ্চুরির শেষে এবং 20 সেঞ্চুরির শুরুর দিকে ইনিশিয়েটিভ গুলো নেওয়া হয়। এবং আরো স্পেসিফিক্যালি বলতে গেলে আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার রেকর্ড ম্যানেজমেন্ট আসলে অ্যাক্টিভিটি গুলো সিস্টেমেটিক হয়। অর্থাৎ রেকর্ড ম্যানেজমেন্ট যে একটা ফিল্ড, এটা যে খুব গুরুত্বপূর্ণ একটা মানে কি বলবো যে বিষয় ফর এনি গভর্নমেন্ট অর এনি বিজনেস, সেই পার্সপেক্টিভ থেকে আসলে একটা এই নতুন ফিল্ডের সূচনা হয় এবং এটা খুব মানে সিস্টেমেটিক ওয়েতে শুরু হয় আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, and definitely by the Europeans first, okay, British people. তো আসলে বলেছে, আমি যেটা পরে বলতে চাইছি যে the field of record management is comparatively modern addition to the activities of different businesses and governments. Uh, কারণ over a century ago record management was not so methodical and records were retained in a haphazard fashion. আমি যদি বলি যে রেকর্ড আসলে কিপ করা হতো, কারণ রেকর্ড কিপিং এর হিস্ট্রি কিন্তু অনেক পুরাতন। We'll find it as long as back when people learn how to write. যখন থেকে মানুষ লিখতে শিখেছে বা ছবি আঁকতে শিখেছে তখন থেকেই তারা তাদের বিভিন্ন কাজকর্মের রেকর্ড রাখতে শুরু করেছে। বাট সিন্স দ্যাট টাইম রেকর্ড ওয়াজ নট ম্যানেজড প্রপারলি। সেই সময় থেকে কিন্তু রেকর্ড প্রপারলি রাখা হতো না। মানুষ রেকর্ড ক্রিয়েট করতো, তাদের বিভিন্ন কাজের আসলে ডকুমেন্টেশন রাখতো, কিন্তু সেগুলোকে যে দিনে মানে কালক্রমে একটা জায়গায় সংরক্ষণের প্রয়োজন আছে, সেগুলো সিকিউর করার প্রয়োজন আছে, এই বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে মানে কোনো সোসাইটিতেই অতটা আসলে কি বলবো যে সিগনিফিকেন্ট ছিল না। ঠিক আছে, তো রেকর্ড কিপিং এর হিস্ট্রি অনেক
পুরাতন, কিন্তু রেকর্ড ম্যানেজমেন্টের হিস্ট্রি কিন্তু অনেক পুরাতন না। কারণ বলা হয়েছে যে 1 সেঞ্চুরি আগে, অর্থাৎ আমরা যে সময়ে বাস করছি তার চাইতে 1 সেঞ্চুরি আগেও রেকর্ড ম্যানেজমেন্টে সেরকম সিস্টেমেটিক কোনো ওয়ে ছিল না। হ্যাঁ, এবং ম্যাক্সিমাম রেকর্ডস আসলে খুব অগোছালো অবস্থায় থাকতো। এগুলো একটা সার্টেন টাইম পরে যে বিনষ্ট করা হতো, সেই বিনষ্টকরণের প্রক্রিয়াটাও খুব সিস্টেমেটিক ছিল না। কিন্তু আমরা এখন রেকর্ড ম্যানেজমেন্টে কিন্তু দেখেছি যে রেকর্ড যদি ডিস্ট্রয় করতে হয় তাহলেও তোমাকে খুব মেথডিক্যালি যেতে হবে। রেকর্ড যদি কোনো রেকর্ড যদি পার্মানেন্টলি প্রিজার্ভ করতে হয় তাহলেও তোমাকে অনেক মেথড ফলো করতে হবে। তো এই জিনিসগুলো আসলে 1 সেঞ্চুরি আগেও অতটা অর্গানাইজ ছিল না। বাট আসলে বিভিন্ন মানে সোসাইটি থেকে সোসাইটি, দেশ থেকে দেশে বা বিজনেস কোম্পানি টু বিজনেস কোম্পানি বিভিন্ন রুলস রেগুলেশনস এর সূচনা হয়েছে এবং টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে, এবং এইসব কারণে বিভিন্ন আসলে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে যে রেকর্ড ম্যানেজমেন্টের। এই কারণে রেকর্ড ম্যানেজমেন্ট একটা নতুন আসলে ম্যানেজমেন্ট ফিল্ডের ক্রিয়েশন হয়েছে, যেটা বর্তমান যুগে খুবই গুরুত্বপূর্ণ একটা আসলে কি বলবো ম্যানেজমেন্ট ফিল্ড। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে আসলে রেকর্ড ম্যানেজমেন্ট ক্লোজলি রিলেটেড টু দা অরিজিন অফ রেকর্ড ম্যানেজার। রেকর্ড ম্যানেজার যে একটা কনসেপ্ট, এই কনসেপ্ট যখন আসলে আমাদের বিভিন্ন বিজনেস অর্গানাইজেশন বা গভর্নমেন্ট অর্গানাইজেশনে এসেছে, অর্থাৎ রেকর্ডকে ম্যানেজ করার জন্য একজন অ্যাসাইন্ড পার্সন থাকবে, একজন অফিসার থাকবে বা একটা টিম থাকবে যারা একটা গভর্নমেন্টের বা একটা বিজনেস প্রতিষ্ঠানের রেকর্ডকে সংরক্ষণ করবে। সেই রেকর্ড ম্যানেজারের মানে এই যে অস্তিত্ব থেকেই আসলে রেকর্ড ম্যানেজমেন্টের সৃষ্টি। এবং এটা এই যে রেকর্ড ম্যানেজার পদ সৃষ্টিটা আসলে সূচনা হয়েছে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ঠিক আছে, এখানে দেখো থার্ড স্লাইডে আমি যেটা বলেছি, ইউ গো টু থার্ড স্লাইড। ওকে, আমি কিন্তু এখন থার্ড স্লাইডে আছি, এর আগেরটা আরো আগে। আমি এখন স্পেসিফিক মডেলে আসি নাই। হ্যাঁ, আসলে আমি সূচনা ইন্ট্রোডাক্টরিটাই বলছি যে রেকর্ড ম্যানেজমেন্ট আসলে ফিল্ডের আসলে এভলিউশনটা বলছি যে কোথা থেকে রেকর্ড ম্যানেজমেন্ট পানি খেয়েছো? পড়ো বাবা তাড়াতাড়ি। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো? জি ম্যাম, শোনা জি যাচ্ছে। ম্যাম। হ্যাঁ, যে স্লাইড শেয়ার করছো তুমি 3 নাম্বার স্লাইডে যাবে। 3 নাম্বার, আমি 3 নাম্বার স্লাইডে আছি। এত ফ্লাকচুয়েট করছে আমার লাইনটা, আমি বুঝতেছিলাম। প্রথম থেকে 3 নাম্বার, এটা 3 নাম্বার স্লাইড না, তুমি 5 নাম্বার স্লাইডে চলে আসছো। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলছিলাম যে আসলে রেকর্ড ম্যানেজমেন্টের যে সূচনা সেটা মূলত সিস্টেমেটিক যে একটা কি বলবো যে এর অরিজিন সেটা হয়েছে এট দ্য এন্ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সে সময় রেকর্ড ম্যানেজমেন্টটা আসলে সিস্টেমেটিক্যালি এটার উদ্ভব হয়েছে মূলত একজন রেকর্ড ম্যানেজারের আসলে যে পদ সৃষ্টির মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন গভর্নমেন্টে বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠানে একজন রেকর্ড ম্যানেজারকে রাখা হচ্ছিল সেই সময়, যাতে করে প্রাতিষ্ঠানিক যে রেকর্ড গুলো আছে সেগুলোকে সিস্টেমেটিক্যালি অর্গানাইজ করা যায়। এটাই বলেছে দা actually the birth of record manager evolved at the end of the World War II to resolve the chaos of managing the mountains of hard copy documents, folders and boxes. অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে যে পরিমাণ রেকর্ড তৈরি হতো সেই সময় বা এখনো তৈরি হয়, সেগুলোকে ম্যানেজ করার জন্য আসলে সেপারেট ম্যানেজমেন্ট সিস্টেম থাকা প্রয়োজন এবং বিভিন্ন পার্সোনেল থাকা প্রয়োজন। সেটাই বলেছে, সেই পার্সোনেলের আসলে সৃষ্টি হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, এবং তাদের মাধ্যমে রেকর্ড ম্যানেজমেন্টের আসলে যে একটা সিস্টেম সেটা ডেভেলপ হয়। ম্যাম, হ্যাঁ, আপনি যে এই কথাগুলো বলতেছেন এগুলো কিন্তু আমাদের স্লাইডে নাই।
জি ম্যাম, এটা আমাদের স্লাইডে নাই। আমি যে স্লাইড শেয়ার করছে ও আচ্ছা, সেই তোমাদের স্লাইডে নাই। আচ্ছা, এটা আমি রাতে করেছি, ঠিক আছে, এটা আমি পাঠিয়ে দিব। এখানে দুইটা স্লাইড অ্যাড হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমাদের যখন পাঠিয়েছি তখন এই দুইটা স্লাইড ছিল না। ওকে, আমি এই দুটো পাঠিয়ে দিব তোমাদেরকে। তো এটাই হলো মূলত রেকর্ড ম্যানেজমেন্টের সূচনা, যে এবং এই রেকর্ড ম্যানেজমেন্টের সূচনাটা আসলে করেছে হচ্ছে ইউরোপিয়ানরা প্রথম। যে একটা অফিসিয়াল রেকর্ড বা গভর্নমেন্ট রেকর্ড গুলোকে প্রপারলি অর্গানাইজ করার জন্য তারা একটা মানে রেকর্ড ম্যানেজার পদের সৃষ্টি করে, বা রেকর্ড ম্যানেজমেন্ট টিম থাকে যারা গভর্নমেন্ট বা বিজনেস অর্গানাইজেশনের রেকর্ড গুলোকে সিস্টেমেটিক্যালি ম্যানেজ করবে, রেকর্ডকে সার্চ করবে, কোন রেকর্ড আছে সেগুলোকে সার্চ আউট করবে, সেগুলোকে প্রসেস করবে, সেগুলোকে প্রিজার্ভ করবে এবং প্রয়োজনের সময় রিকোয়ার্ড ডকুমেন্টটা ডেলিভারি দিবে। এটাই হচ্ছে আসলে রেকর্ড ম্যানেজমেন্ট টিম যারা আছে বা রেকর্ড ম্যানেজার যারা আছে তাদের কাজ, ঠিক আছে। তো এখন আসলে লেট আস গো টু ডিফারেন্ট মডেলস। এখনো পর্যন্ত অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে এখন পর্যন্ত রেকর্ড ম্যানেজমেন্টের তিনটা মডেলের আমরা আসলে অস্তিত্ব অনুভব করি। একটা হচ্ছে বলেছি যে রেকর্ড ম্যানেজমেন্টের সূচনা করেছে আসলে ইউরোপিয়ানরা, তো তাদের মডেলটাকে বলা হচ্ছে ইউরোপিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ মডেল বা আর্কাইভাল মডেল। সেকেন্ড যে মডেল সেটাকে বলে অ্যাংলো স্যাক্সন মডেল বা লাইফ সাইকেল মডেল, এটাকে আমেরিকান রেকর্ড ম্যানেজমেন্ট মডেলও বলা যাবে। আর তিন নাম্বারটা হচ্ছে অস্ট্রেলিয়ান মডেল বা রেকর্ডস কন্টিনাম মডেল, ঠিক আছে। তো একটা হচ্ছে ইউরোপিয়ান মডেল, একটা হচ্ছে আমেরিকান মডেল, আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ান মডেল। যদি আমি সিম্পলি বলতে চাই, অ্যাকচুয়ালি দ্য রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম inaugurated or initiated by Europeans at first after Second World War, and then it was more it was developed by the American archivists and named as Anglo-Saxon model, and finally for modern record management system another model has been developed by Australian archivists, okay, or Australian আসলে academics, তারা আপনাকে আর্কাইভিস্ট বলা যাবে না, যারা করেছে তারা হচ্ছে একাডেমিক্স। আর আমেরিকান যেটা করেছে সেটা হচ্ছে বিভিন্ন আর্কাইভিস্টরা করেছে। তাহলে আমরা তিনটা মডেল দেখলাম, যে প্রথমে ছিল ইউরোপিয়ান মডেল, তারপর এটাকে আরো অনেক ডেভেলপ করে একেবারেই সিস্টেমেটিক ওয়েতে নিয়ে এসেছে আমেরিকানরা, যেটা নাম হলো অ্যাংলো স্যাক্সন মডেল বা লাইফ সাইকেল মডেল বলে এটাকে। আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ান রেকর্ড ম্যানেজমেন্ট মডেল, যেটাকে রেকর্ডস কন্টিনাম মডেলও বলে। এখন ইউরোপিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ মডেল, যেহেতু রেকর্ড ম্যানেজমেন্টের সূচনা হয়েছে ইউরোপিয়ানদের মাধ্যমে, সুতরাং এই রেকর্ড ম্যানেজমেন্টের যখন সূচনা হয়েছে এটা আসলে খুব কি বলে স্ট্রাকচার্ড কোনো মডেল এটাকে বলা যায় না, এটাকে খুব সিস্টেমেটিক ওয়েতে আমরা আসলে, এটা এত বেশি সিস্টেমেটিক না যে এটাকে কোনো চার্টের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করব। তবে এই রেকর্ড ম্যানেজমেন্ট মডেলে রেকর্ডকে আসলে ম্যানেজ করা হতো, সামহাও কিছু রেকর্ড ম্যানেজ করা হতো, এবং এই রেকর্ড ম্যানেজমেন্টের ফিচার গুলো কি ছিল সেগুলো আমি এখানে আসলে ডিসপ্লে করার চেষ্টা করেছি। এই রেকর্ড ম্যানেজমেন্ট মডেলস এর পরের স্লাইডে যাও। আমাকে শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, পরের স্লাইডে যাও, যে শেয়ার করছো ডিফারেন্ট মডেলস এর পরে ইউরোপিয়ান মডেলে যাও। মানে কিবোর্ডে পাশে ক্লিক করলে হয়। তুমি নেক্সট নেক্সট দিয়ে যাও, এন দিয়ে গেলেই হবে, এন নেক্সট। জি ম্যাম। হ্যাঁ, নেক্সট দিয়ে যাও। আচ্ছা, তো ইউরোপিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ মডেলকে দেখো, বলা হয়েছে এটা হচ্ছে আর্লিয়েস্ট মডেল অফ রেকর্ড ম্যানেজমেন্ট হুইচ ওয়াজ নট ভেরি অর্গানাইজড টু ডিসপ্লে থ্রু এনি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। কোনো গ্রাফিক্স এর মাধ্যমে, কোনো চার্টের মাধ্যমে এই জন্য এটাকে শো করা যায় না, এটা খুব বেশি অর্গানাইজড ছিল না, জাস্ট রেকর্ড ম্যানেজমেন্টের সূচনা হয়েছে আর কি ওদের মাধ্যমে। তো তারপরে ওই রেকর্ড ম্যানেজমেন্টে তারা কি করতো সেগুলোকে আমি কয়েকটা কি পয়েন্টে আসলে নিয়ে আসার চেষ্টা করেছি। আর ইউরোপিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ মডেল, যে রেকর্ড ম্যানেজমেন্ট মডেল, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সময়ে রেকর্ড এবং ডকুমেন্টের আলাদা কোনো মিনিং ছিল না, যা কিছু ডকুমেন্ট তা কিছুই রেকর্ড, ঠিক আছে। অত বেশি যেহেতু সিস্টেমেটিক ছিল না, আরো একটা বিষয় ছিল, সেটা হচ্ছে রেকর্ড শব্দটা অনেক আসলে ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে
এই রেকর্ড শব্দটা ছিল না, যে কারণে ডকুমেন্ট সবকিছুকে ডকুমেন্ট হিসেবেই অভিহিত করা হতো। ঠিক আছে, বাট এখন আমরা জানি যে রেকর্ডস এবং ডকুমেন্টস আর টু ডিফারেন্ট থিংস, এবং এদের মধ্যে কি অনেক পার্থক্য। আমরা জেনেছি না যে রেকর্ড কি এবং ডকুমেন্ট কি? জি ম্যাম। আচ্ছা, তো ইউরোপিয়ান যে মডেল সেখানে আসলে রেকর্ড এবং ডকুমেন্টকে আলাদা কিভাবে আসলে মেনশন করা হয় নাই। আর রেকর্ড ম্যানেজমেন্টের জন্য বা ডকুমেন্ট ম্যানেজমেন্টের জন্য যে রুলস তৈরি করা হয়েছিল সেগুলো তৈরি করার জন্য আসলে সে সময় আলাদা রেকর্ড ম্যানেজমেন্ট টিম খুব বেশি যে অ্যাক্টিভ ছিল সেরকম না। এই কারণে রেকর্ড ম্যানেজমেন্ট রুলস গুলো আসলে ওয়াজ ডেভেলপ করতে আসলে যখন যেরকম নিড হতো সেই নিডের উপর বেস করে রেকর্ড ম্যানেজমেন্ট রুলস গুলো তৈরি করা হতো, এবং এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফরাই বেশি করে থাকতো। এই জন্য বলছে রেকর্ড ডকুমেন্ট ম্যানেজমেন্ট রুলস dictated by administrative needs and managed by administrative staff. No records management function, only an archival function. অর্থাৎ আমরা এখন বলি যে রেকর্ড ম্যানেজমেন্টের দুটো ফেজ আছে, একটা হচ্ছে রেকর্ড ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে আর্কাইভ ম্যানেজমেন্ট। বাট ইউরোপিয়ান রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে এরকম আলাদা ছিল না। রেকর্ড ম্যানেজমেন্ট তারা করতো না, তাদের অনেক রেকর্ড তৈরি হতো, রেকর্ড গুলোকে তারা পাইল করে একটা রেকর্ড রুমে রেখে দিত, এবং সেখান থেকে আর্কাইভিস্ট অর্থাৎ আলাদা বিভিন্ন প্রতিষ্ঠানে থাকতো বা বিভিন্ন পার্সন থাকতো ইন্টারেস্টেড, যাদের ইন্টারেস্ট ছিল পুরাতন রেকর্ডের উপর, তারা বিভিন্ন অফিস ঘুরে ঘুরে গুরুত্বপূর্ণ রেকর্ড সংগ্রহ করতো। ঠিক আছে, সংগ্রহ করে সংরক্ষণ করতো, অর্থাৎ আর্কাইভ হতো, কিন্তু রেকর্ড প্রপারলি কিন্তু অফিসে ম্যানেজ হতো না। তো বলেছে রেকর্ড ম্যানেজমেন্ট অস্ট্রেলিয়ান মানে সরি ইউরোপিয়ান রেকর্ড ম্যানেজমেন্ট দুটো স্টেজ ছিল, একটা হচ্ছে কারেন্ট স্টেজ আর একটা হচ্ছে আর্কাইভ স্টেজ। কারেন্ট স্টেজ এবং আর্কাইভ স্টেজ রেকর্ডের লাইফ টাইমের তিনটা স্টেজ আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ বা কারেন্ট, আরেকটা হচ্ছে সেমি অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ ফেজ, আরেকটা হচ্ছে নন কারেন্ট বা আর্কাইভাল ফেজ। হ্যাঁ, অর্থাৎ আমি যখন কোনো কাজকর্ম করি তখন আমার যে রেকর্ড গুলো আমার কাজের জন্য তৈরি হয় বা মানে ঘন ঘন যে রেকর্ড গুলো আমি তৈরি কাজে লাগাই সেগুলোকে বলে অ্যাক্টিভ রেকর্ড। অ্যাজ ফর এক্সাম্পল ধরো পদ্মা সেতু হচ্ছে, এখন পদ্মা সেতু রিলেটেড যত ডকুমেন্টস আছে সবকিছু আছে অ্যাক্টিভ ফেজে। ধরো প্রজেক্ট প্রপোজাল থেকে শুরু করে বাজেটিং, ডিফারেন্ট কোরেসপন্ডেন্স, তারপরে টেন্ডার, ডিফারেন্ট রিপোর্টস, এগুলো সব হচ্ছে কারেন্ট ফেজে আছে। কিন্তু পদ্মা সেতুর কাজ, প্রজেক্টের কাজ যখন শেষ হয়ে যাবে তখন 2-1 বছরের মধ্যে পর্যন্ত এই রেকর্ড গুলো ভালো ইউজ হবে, কিন্তু তারপরে আর এই রেকর্ড গুলো খুব বেশি কারেন্ট অ্যাক্টিভিটিজ এর সাথে ইনভলভ থাকবে না। তখন এগুলোকে আলাদা একটা জায়গায় স্টোর করা হবে, তখন ওই রেকর্ড গুলো চলে যাবে সেমি কারেন্ট বা ইনঅ্যাক্টিভ মোডে। ঠিক আছে, আরেকটা হচ্ছে এই পদ্মা সেতু রিলেটেড যে কাগজপত্র আছে সেগুলো আগামী 25-30 বছর পরে আসলে আর কোনো কাজেই আসবে না ওই মন্ত্রণালয়ের। তখন ওই মন্ত্রণালয় কি করবে, ওই ডকুমেন্ট গুলো আর্কাইভে পাঠিয়ে দিবে। সেটা হচ্ছে রেকর্ডের নন কারেন্ট ফেজ। আন্ডারস্ট্যান্ড? হ্যালো হ্যালো হ্যাঁ, আবরার মাইক বন্ধ কর। তাহলে আমরা কি কারেন্ট, নন কারেন্ট এবং আর্কাইভাল ফেজ বুঝতে পেরেছি? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আবরার মাইক বন্ধ কর। আবরার, আরাফ রহমান, রুদ্র। আরাফ রহমান, রুদ্র, এরা তো মনে হয় না আছে। আমার তো জি ম্যাম আছি। আবরার হোসেন, ওকে। আমি তিনটা ফেজের কথা বলেছি রেকর্ডের, কারেন্ট, সেমি কারেন্ট বা অ্যাক্টিভ ফেজ, একটা হচ্ছে সেমি কারেন্ট বা ইনঅ্যাক্টিভ ফেজ, আর একটা হচ্ছে আর্কাইভাল ফেজ। এই তিনটা ফেজ কি তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, ম্যাম আর্কাইভাল পেজটা আবার একটু বলবেন? আর্কাইভাল ফেজ হচ্ছে প্রত্যেকটা রেকর্ডের আমরা বলেছি যে লাইফ টাইম আছে। সব রেকর্ড আসলে
রেকর্ডের লাইফ টাইম যে খুব দীর্ঘস্থায়ী হয় এমন না। আমরা বলেছি মেজরিটি অফ দ্য রেকর্ডস এর লাইফ টাইম হয় শর্ট, but there are some records that are very important and that have enduring value, অর্থাৎ তাদেরকে লং লাস্টিং একটা ভ্যালু আছে, এই কারণে ওইসব রেকর্ডকে পার্মানেন্টলি প্রিজার্ভ করতে হয়। এই পার্মানেন্ট প্রিজার্ভেশনের জন্য গভর্নমেন্ট বা প্রাইভেট কিছু অর্গানাইজেশন আছে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টকে সংরক্ষণ করে। যেমন বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভস আছে, তাদের কাজ হচ্ছে বাংলাদেশ সরকারের যত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে, মানে হিস্ট্রিক্যাল যেসব ডকুমেন্টস, সেগুলোকে তারা সংরক্ষণ করে থাকে। সেগুলো ওই রেকর্ড গুলো আসলে একটা সার্টেন টাইম পর পর গভর্নমেন্ট রেকর্ড গুলো আর্কাইভে প্রেরণ করা হয়, সবগুলো না, যেগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো যখন একটা রেকর্ড আর্কাইভে চলে যায় তখন সেটা হয়ে যায় আর্কাইভ, এবং তখন ওই রেকর্ডের যে আসলে স্ট্যাটাসটা হয়ে যায় আর্কাইভাল রেকর্ড, এবং সেটা আর কোনো অ্যাক্টিভ ফেজে থাকে না, এটা নন অ্যাক্টিভ ফেজে চলে যায়। একটা হচ্ছে কারেন্ট ফেজ, অর্থাৎ কোনো কাজের সাথে যখন বিভিন্ন রেকর্ড তৈরি হয় তখন সেগুলো থাকে তার কারেন্ট ফেজে বা অ্যাক্টিভ ফেজে, কারণ সেই রেকর্ড গুলো আমরা সবসময় ইউজ করি, প্রতিদিনই কাজে লাগতে পারে। ঠিক আছে? যে কোনো সময়। আবার ওই কাজটা যখন আমি শেষ হয়ে যায় তখন ওই কাজের সাথে রিলেটেড যে ডকুমেন্ট রেকর্ড গুলো আছে সেগুলো আসলে খুব বেশি প্রয়োজন হয় না, হয়তো 15 দিন বা 1 মাসে একবার প্রয়োজন হতে পারে। এই কারণে কাজ শেষ হয়ে যাওয়ার পরেও কিছুদিন যাবত, কয়েক বছর ওই রেকর্ড গুলো ওই অফিসে সংরক্ষণ করা হয়। অবশ্যই সংরক্ষণ করা হয় আলাদা একটা স্টোর রুমে। সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ বা সেমি অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ ফেজ, সেমি কারেন্ট। আরেকটা হচ্ছে আর্কাইভাল ফেজ, সেটা হচ্ছে এই যে রেকর্ড এখন তৈরি হচ্ছে, বর্তমানকালে যেসব রেকর্ড তৈরি হচ্ছে, আগামী 25 থেকে 30 বছর পরে এই রেকর্ড গুলোর আর প্রয়োজন হবে না। এই রেকর্ড গুলো থেকে বিভিন্ন অফিসে যে রেকর্ড গুলো তৈরি হয় সেখান থেকে বেছে বেছে গুরুত্বপূর্ণ রেকর্ড গুলো আর্কাইভে সেন্ড করা হয়। ওইটা হচ্ছে রেকর্ডের আর্কাইভাল ফেজ বা নন কারেন্ট ফেজ। আন্ডারস্ট্যান্ড? ম্যাম, যখন আর্কাইভে কোনো রেকর্ড প্রেরণ করা হয় ওইগুলো কি চাইলেই কেউ ধ্বংস করতে পারে? মানে কোনো গভর্নমেন্ট যদি তার আগের গভর্নমেন্টের কোনো রেকর্ড মুছে দিতে চায় তো পারবে হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারে 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 সেটাই। পারে পারে। কারণ যেহেতু সরকারি, আম, পারে। বিভিন্ন এরকম নজির আছে বিশ্বে বা বাংলাদেশে, এরকম নজির আছে যে প্রিভিয়াস অনেক রেকর্ড আসলে ধ্বংস করে ফেলা হয়েছে বা হাফিজ করে ফেলা হয়েছে, নাই করে ফেলা হয়েছে, এরকম অনেক এভিডেন্স আছে। ঠিক আছে? অর্থাৎ ফার্স্ট মানে কোনো একটা ইনফরমেশন যেটা কারেন্ট পিপল, যিনি রুলিং পিপল যারা আছে, তারা যদি মনে করে যে ইনফরমেশনটা যে কোনো ভাবে হোক আমি মুছে দিব, তাহলে সে পারে, কারণ তার যেহেতু প্রতিষ্ঠান। কিন্তু ওই রেকর্ডই যদি আবার কোনো প্রাইভেট অর্গানাইজেশনের থেকে থাকে তাহলে সে তো আর জানবে না কয় জায়গা থেকে মুছবে। ঠিক আছে? তো গভর্নমেন্ট রেকর্ড সংরক্ষণের জন্য ন্যাশনাল আর্কাইভস আছে, কিন্তু এখানকার অনেক রেকর্ড হয়তো আবার অন্য প্রতিষ্ঠানে থাকতেও পারে। সব জায়গা থেকে ধ্বংস করা তো সবকিছু আসলে অনেক সময় সম্ভব হয় না, তবে সম্ভব। গভর্নমেন্ট চাইলে তো পারবে, এটা তো তার প্রতিষ্ঠান। ঠিক আছে? আর ধরো একটা অ্যাক্টিং গভর্নমেন্ট যারা আছে, কারেন্ট গভর্নমেন্ট, তাদের আসলে ইচ্ছার বাইরে তো কারো কাজ করা সম্ভব না, তাই না? কারণ গভর্নমেন্ট এমপ্লয়ি তো সবাই আসলে পাবলিক সার্ভেন্ট, তারা গভর্নমেন্টের অর্ডার ফলো করবে। সুতরাং তাকে যদি কোনো অর্ডার করা হয় যে এই ডকুমেন্টটা এখান থেকে অফিসে পাঠিয়ে দেওয়া হোক এবং এটার কোনো কপি আর্কাইভে থাকবে না, তাহলে আর্কাইভাল অথরিটি বাউন্ড টু ডু দ্যাট। আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম। আচ্ছা। তো বলেছে অ্যাক্টিভ রেকর্ড ক্রিয়েটেড এন্ড ম্যানেজড বাই ইউজার্স। ইউজার্স মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরস। নো লিনিয়ার ডেফিনিশন অফ টাইম এন্ড নো রিটেনশন শিডিউলস। অর্থাৎ আমরা বলেছি যে প্রপার রেকর্ড ম্যানেজমেন্ট করতে হলে প্রত্যেকটা রেকর্ডের ইম্পর্টেন্ট বা গুরুত্ব যাচাই করতে হবে, ইম্পর্টেন্স মানে ইভ্যালুয়েট করতে হবে। ইভ্যালুয়েট করার পরে এটার একটা লাইফ টাইম নির্ধারণ করতে হবে, এবং এই লাইফ টাইমটা কি হবে সেগুলো একটা রিটেন ফরম্যাটে থাকতে হবে। বাট ইউরোপিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ মডেলে এই ধরনের টাইমের কোনো ডেফিনিশন ছিল না এবং কোনো রিটেনশন শিডিউলও ছিল না। ইনঅ্যাক্টিভ ডকুমেন্টস আর রিটেনড আনটিল অ্যাপ্রেজাল, অর্থাৎ প্রত্যেকটা অফিসে ডকুমেন্ট গুলো রেখে দেওয়া হতো ফাইল করে, এবং ওখান থেকে বিভিন্ন আর্কাইভের যারা পার্সোনেল ছিল বা আর্কাইভি ছিল তারা এসে বেছে বেছে প্রয়োজন অনুযায়ী নিয়ে যেত। এটা কোনো সিস্টেমেটিক আসলে ওয়ে ছিল না।
অ্যান্ড অ্যাপ্রেজাল মেড বাই আর্কাইভিস্ট, অর্থাৎ কোন রেকর্ড আর্কাইভে যাবে কোনটা যাবে না সেটা একান্তই আসলে আর্কাইভিস্টের ইচ্ছার উপর বা আগ্রহের উপর বা চয়েসের উপর ডিপেন্ড করতো। এখানে গভর্নমেন্ট অফিসিয়ালস বা বিজনেস প্রতিষ্ঠানের কোনো হস্তক্ষেপ ছিল না। ডকুমেন্ট সেন্ট টু আর্কাইভস ফর হ্যালো হ্যালো ম্যাম এতক্ষণ শোনা যাচ্ছিল হ্যাঁ, না। আমি তো ডিসকানেক্ট হয়ে যাচ্ছি বারবার। আমি যতবার ডিসকানেক্ট হচ্ছে আমাকে আবার জয়েন করতে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ইউরোপিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ মডেলটা দেখলাম, ঠিক আছে? এই মডেলে আমরা দেখলাম যে কিছু কাজ শুরু হয়েছিল, যে রেকর্ডকে আসলে প্রিজার্ভ করা হতো এবং বাহিরের যারা আর্কাইভিস্ট ছিলেন তাদেরকে আসলে সুযোগ দেয়া হতো যে যদি তারা মনে করে কোনো রেকর্ড তারা পার্মানেন্টলি প্রিজার্ভ করবে তাহলে সেখানে তারা প্রিজার্ভ করতো। ওকে, তো এরপরে হচ্ছে অ্যাংলো স্যাক্সন মডেল, যেটাকে আমেরিকান রেকর্ড ম্যানেজমেন্ট মডেলও বলা যায় বা লাইফ সাইকেল মডেল। আসলে প্রফেশনাল নেম হলো লাইফ সাইকেল মডেল, রেকর্ড ম্যানেজমেন্টের লাইফ সাইকেল মডেল। And this model was developed by Philip Coolidge Brooke and Emmett J. Leahy of US National Archives, অর্থাৎ আমেরিকার ন্যাশনাল আর্কাইভসের যারা আর্কাইভিস্ট ছিলেন তাদের মধ্য থেকে ফিলিপ কুলিজ ব্রুক অ্যান্ড এমিট জে লিহি, তারা দুজন এই সিস্টেমটা ডেভেলপ করে এবং এটা পরে আরো বেশি ডেভেলপ করে ইরাফেন। এই তিনজন আর্কাইভিস্ট আসলে আমেরিকান ন্যাশনাল আর্কাইভসের তিনজন আর্কাইভিস্ট এটা নিয়ে কাজ করে। তো এই যে লাইফ সাইকেল মডেল এটার নাম দিয়েছে কেন, কারণ দিস মডেল ইজ লাইক বায়োলজিক্যাল অর্গানিজমস লাইফ স্প্যান। বায়োলজিক্যাল অর্গানিজমের যেমন বার্থ হয়, তারপরে তারা একটা লাইফ স্পেন্ড করে, তারপরে তাদের ডেথ হয়, সেরকম রেকর্ডেরও একটা আসলে সৃষ্টি আছে, এটার ইউজ আছে, এটার প্রিজার্ভেশন আছে এবং ফাইনালি এটার কি আছে, ডিস্ট্রাকশন আছে, অর্থাৎ এটাকে আমি ডিসপোজ করে দিব। এটার যে ক্রিয়েশন, যেখানে এটা ক্রিয়েট হয়েছে যে অর্গানাইজেশনে, সেখান থেকে আমি এটাকে মানে ডিসকার্ড করে দিব। এই কারণে এই মডেলটার নাম দেওয়া হয়েছে লাইফ সাইকেল মডেল। তো এই লাইফ সাইকেল মডেলে কেন লাইফ সাইকেল বলা হয়েছে এটা পরের স্লাইডে যাও, একটু পরের স্লাইডে আমি আসলে ডিসকাস করেছি। নেক্সট স্লাইডে অ্যাংলো স্যাক্সন মডেলে। তো যে শেয়ার করছো তুমি পরের স্লাইডে যাও। ম্যাম এইটাই পরের স্লাইড অ্যাংলো স্যাক্সন মডেলে। হ্যাঁ, ঠিক আছে। তো এই রেকর্ড ইজ বর্ন বলেছে যে একটা রেকর্ডের জন্ম হয় মানে হচ্ছে এটা ক্রিয়েট হয় অথবা রিসিভ হয়, আমরা আগেই বলেছিলাম। এন্ড লিভস ইউজড এন্ড মেইনটেইনড, অর্থাৎ এটা লিভস হতে মানে রেকর্ডের ওই যে বললাম যে কারেন্ট অ্যাক্টিভিটির সাথে রেকর্ডটা ইউজ হয় এবং মেইনটেইন করা হয়। এন্ড ডাইজ মানে হচ্ছে এটা ডিসপোজ করা হবে, একটা সার্টেন টাইম পরে এটা কি করা হবে, ডিসপোজ করা হবে। ডিসপোজ মানে ডিসপোজিশন, অর্থাৎ বর্তমান যে পজিশনে সে আছে সেখান থেকে তাকে হটাই দেওয়া হবে, ডিসপোজ করা হবে। দ্যাট মাইট বি বাই ডিস্ট্রাকশন অর পার্মানেন্ট প্রিজার্ভেশন। কিন্তু যে অফিস এটার ক্রিয়েটিং অথরিটি, যারা এটাকে তৈরি করেছে,
তাদের কাছ থেকে এটাকে সরিয়ে ফেলা হবে। এই জন্য বলা হচ্ছে যে রেকর্ড ইজ ক্রিয়েটেড এ বর্ন অথবা ক্রিয়েটেড এট লিভস, মানে হচ্ছে এটা ব্যবহৃত হচ্ছে, যতদিন এটা ব্যবহার হবে ততদিন এটার লাইফ আছে, যখন এটা আর ব্যবহার হবে না, এটাকে সরিয়ে ফেলা হবে অন্য কোথাও, তখন এটার কি হবে, মৃত্যু হবে। এভাবেই এটাকে চিন্তা করা হয়েছে। In this model, a record has to pass through three different phases. ওই যে উপরে যেটা বলেছি, অর্থাৎ সেটাকে বলেছে কারেন্ট বা অ্যাক্টিভ ফেজ, একটু আগে আমি যেটা বললাম, সেমি কারেন্ট বা ইনঅ্যাক্টিভ ফেজ, আরেকটা হচ্ছে নন কারেন্ট বা আর্কাইভাল ফেজ। এখন কারেন্ট ফেজ কি তোমরা বুঝতে পেরেছো যে রেকর্ডের কারেন্ট ফেজ কোনটাকে বলি আমরা? জি। তো কারেন্ট ফেজ বলছে ইন দিস ফেজ রেকর্ডস আর ক্রিয়েটেড অ্যান্ড মেইনটেইনড বাই রেকর্ড অফিসেস অ্যান্ড রেজিস্ট্রিজ। অর্থাৎ সব কাজের সাথে সংশ্লিষ্ট যেসব রেকর্ড প্রতিনিয়ত যেগুলো ব্যবহার হয় সেই সময়টাকে রেকর্ডের বলে। অর্থাৎ রেকর্ড তৈরি হওয়া থেকে শুরু করে একটা কাজ যখন চলমান থাকে, যেই রেকর্ডের সাথে যে কাজের সংশ্লিষ্টতা আছে সেই কাজটা যতদিন চলমান থাকে ততদিন রেকর্ডটা অ্যাক্টিভ ফেজে থাকে। কারণ হচ্ছে আমি চাই যে এই কাজটা যেহেতু চলছে এবং এই কাজের সাথে রিলেটেড যে রেকর্ডটা, সেটা আমি খুব সতর্কতার সাথে মেনটেন করি, কারণ যে কোনো সময় এটা কেউ চাইতে পারে, এটা আমার শো করতে হতে পারে, অথবা নতুন কোনো প্ল্যান করতে হলে আমাকে ওই প্রিভিয়াস রেকর্ডের উপর ডিপেন্ড করতে হতে পারে। এসব কারণে কোনো একটা কাজের সাথে সংশ্লিষ্ট যে রেকর্ড, সেই রেকর্ড গুলো আসলে যখন সৃষ্টি হয় তখন থেকে এই কাজ চলমান থাকা পর্যন্ত রেকর্ড গুলো একটা অ্যাক্টিভ ফেজে থাকে বা কারেন্ট ফেজে থাকে। সেমি কারেন্ট ফেজ বা ইনঅ্যাক্টিভ ফেজ বলেছে records that are not used often in daily activities are transferred to record centers and categorized under semi current or inactive phase। অর্থাৎ আমি বলেছি যে একটা কাজের সাথে সংশ্লিষ্ট রেকর্ড ততদিনই খুব গুরুত্বের সাথে সংরক্ষণ করা হয় যতদিন ওই কাজটা চলমান থাকে। কাজটা যখন সমাপ্ত হয় তখন ওর সাথে রিলেটেড রেকর্ড গুলোকে একটা মানে প্যাক করে সেটাকে একটা অন্য কোনো একটা জায়গায় সংরক্ষণ করা হয়, সেটাকে বলে। অর্থাৎ প্রত্যেকটা অফিসে কারেন্ট অ্যাক্টিভিটিজ এর সাথে রেকর্ড গুলো যেগুলো থাকে সেগুলো অফিস রুমেই রাখা হয়, কিন্তু প্রিভিয়াস অ্যাক্টিভিটিজ এর যে রেকর্ড গুলো সেগুলো সংরক্ষণ করার জন্য আলাদা স্টোর রুম থাকে। ঠিক আছে, তো কোনো কাজ যখন শেষ হয়ে যায় তখন তার সাথে রিলেটেড ডকুমেন্ট গুলো ওই স্টোর রুমে পাঠায় দেওয়া হয়। ঠিক আছে, ওখানে ওগুলা হয়তো 10, 15, 20 বছর থাকে। ওইটা হচ্ছে রেকর্ডের সেমি কারেন্ট বা ইনঅ্যাক্টিভ ফেজ। ওখান থেকে রেকর্ড কখনো প্রয়োজনে বের করা হয় বা কাজে লাগে বা লাগে না, এরকম দুই একটা মানে অবস্থায় থাকে। আর থার্ড একটা ফেজ হচ্ছে নন কারেন্ট বা আর্কাইভাল ফেজ। এই ফেজটা আসলে রেকর্ডের যে ক্রিয়েটিং যে অথরিটি, তারা রেকর্ডটা রাখে না, তারা রেকর্ডের আসলে সব কি বলবো যে অথরিটি দিয়ে দেয় আরেকটা অর্গানাইজেশনকে, যেটাকে আমরা বলি আর্কাইভ। তো রেকর্ড যখন আর্কাইভে চলে যায় তখন সেটা আর্কাইভ হয়ে যায় এবং তার ফুল কন্ট্রোল চলে যায় আরেকটা অথরিটির কাছে। ঠিক আছে, এবং সেই অথরিটির কাছে রেকর্ডটা চলে যায় এবং সেই রেকর্ডের সেই ফেজটাকে আমরা বলি নন কারেন্ট বা আর্কাইভাল ফেজ। এখন তোমরা রেকর্ডের তিনটা ফেজ বুঝতে পেরেছো? জি ম্যাম। তাহলে এখানে আসলে দুটো ফেজ আছে। একটা হচ্ছে ক্রিয়েটিং অথরিটির কাছে রেকর্ড দুইটা, তার লাইফের দুইটা ফেজ পাস করে, একটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ আর একটা হচ্ছে সেমি অ্যাক্টিভ ফেজ। আর তাকে যখন ডিসপোজ করে ফেলা হয়, অর্থাৎ সে যখন ডাই করে, তখন সে আরেকটা ফেজে চলে যায়, সেটা হচ্ছে নন কারেন্ট বা আর্কাইভাল ফেজ। তো বলেছে রেকর্ড যে মানে অ্যাংলো সেকশন মডেল, এটার বলছে যে প্রত্যেকটা রেকর্ডের আসলে লাইফের চারটা ফেজ আছে। একটা হচ্ছে ক্রিয়েট হবে রেকর্ড, রেকর্ড ডিস্ট্রিবিউট হবে এবং ইউজ হবে, তারপর ডিস্ট্রিবিউট ইউজের পর সাথে সাথে এটা স্টোর করা হবে যাতে করে পরবর্তীতে আবার রিট্রিভ করা যায়, এবং ফাইনালি এটা ডিসপোজ হবে। তো রেকর্ড কিভাবে ক্রিয়েট হয়? রেকর্ড ক্রিয়েশন এন্ড রিসিপ্ট। রেকর্ড ক্রিয়েশন এন্ড রিসিপ্টের বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন ভাবে রেকর্ড তৈরি হয়। এখানে কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছি। কোনো ডকুমেন্ট রিটেনের মাধ্যমে হতে পারে, ইমেইল একটা রেকর্ড হতে পারে, স্প্রেডশিট একটা রেকর্ড হতে পারে, মিটিং এর যে রেজুলেশন সেটা একটা রেকর্ড হতে পারে। ঠিক আছে, অথবা কোনো মানি রিসিপ্ট একটা রেকর্ড হতে পারে। এই সব কিছু হচ্ছে কি রেকর্ড ক্রিয়েশন। অর্থাৎ তোমাকে একটা দায়িত্ব দেওয়া হলো যে অফিসের জন্য একটা এসি কেনার জন্য। তো তুমি অফিসের জন্য এসি কিনতে হলে তোমাকে শুরু করতে হবে যে বাজার দর যাচাই করতে হবে, তারপরে এটার জন্য তোমার কেউ দরপত্র দিবে, দরপত্র থেকে যাচাই করে তিনটা থেকে যেটা লোয়েস্ট হবে সেটা কিনবে,
টাকা দিবে, টাকার মানি রসিদ নিবে, এই যে তুমি দরপত্র করেছো, বাজার যাচাই করেছো, সবকিছুই হচ্ছে তোমার এসি কেনা সংশ্লিষ্ট রেকর্ড। ঠিক আছে? তো অফিস আদালতে দেখা যায় একটা অফিস এসি তো আর কেনা হয় না, দেখা যায় এরকম 300 400 500 এসিও কোনো অফিসে কেনা হয়। তো এরকম গাড়ি কেনা, এসব কেনা, অনেক যে কাজকর্ম আছে, বা কাউকে ওয়ার্ক অর্ডার দেয়া, এমপ্লয়ির বেতন দেয়া, এই সব কিছুই হচ্ছে রেকর্ড। এখন ঢাকা ইউনিভার্সিটি তুমি একটা বেতন দিচ্ছ, তুমি হলের একটা চার্জ দিচ্ছ, ঢাকা ইউনিভার্সিটি সেটা নিচ্ছে, সেটা রেকর্ড কি ঢাকা ইউনিভার্সিটির আছে? রাখে তো ম্যাম। রাখে তো, তোমার সন্দেহ আছে? না হ্যাঁ, আমার কোনো সন্দেহ নাই, অবশ্যই রাখে। অবশ্যই আছে, ঠিক আছে। কারণ হচ্ছে এটা ফাইন্যান্সিয়াল ইস্যু, টাকা যতই নেই, 10 টাকা বা 15 টাকা বা 20 হ্যাঁ। টাকা 30 টাকা যাই নেই, এটা হচ্ছে পাবলিক মানি। এটার একেবারে মানে কি বলবো, পাই পাই হিসাব গভর্নমেন্টকে দিতে হবে, যে কত টাকা স্টুডেন্ট কাছ থেকে নেওয়া হলো, একটা ইয়ারলি সেশনে কয় টাকা পেয়েছে, কোন স্টুডেন্ট কত টাকা দিয়েছে, কোন স্টুডেন্ট কোন সময় টাকা দিতে পেরেছে, কেন টাকা কম হলো, কতজন স্টুডেন্ট দিতে পারে নাই, কতজনকে মওকুফ করা হয়েছে, এসব ডকুমেন্ট কিন্তু রাখা হয়। এবং একটা ফিসকাল ইয়ারে এগুলো সব হিসাব করে তারপরে কিন্তু ফান্ডে টাকাগুলো জমা দিতে হয়। ঠিক আছে? তো এই 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 যে রেকর্ড ক্রিয়েট হয়, ক্রিয়েটিং রেকর্ড লাইফ টাইমের ফার্স্ট ফেজ হচ্ছে রেকর্ড ক্রিয়েট হওয়া অথবা কোনো রেকর্ড রিসিভ করা। এবং কিভাবে রেকর্ড ক্রিয়েট হয় তার অনেক ওয়ে আছে, কয়েকটা এখানে আমি বললাম। যে একটা সার্কুলার দেয়া হলো, এটা একটা রেকর্ড। কেউ আমাকে একটা ইমেল করলো, এটা একটা রেকর্ড। আমি এমপ্লয়ি বেতন দেওয়ার জন্য যে স্প্রেডশিট তৈরি করলাম, সেটা একটা রেকর্ড। এরকম নানান টাইপের রেকর্ড হতে পারে। এখন রেকর্ড ক্রিয়েট হওয়ার পরে সেটা কি হয়, ডিস্ট্রিবিউট হয়। যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটি ছুটির যে একটা নোটিশ, এই নোটিশটা তৈরি হয়েছে, এবং এই নোটিশটা সব ডিপার্টমেন্ট এবং ইনস্টিটিউট, ফ্যাকাল্টি সব জায়গায় পাঠানো হয়েছে না? হ্যালো? জি ম্যাম সব ডিপার্টমেন্ট, সব সবাই ইনস্টিটিউশনে পাঠানো। পেয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু সবাই এটাকে কাজে লাগাচ্ছে। এটা অফিসে ফাইলে রাখা হয়েছে, এবং এটা দিয়ে নোটিশ বোর্ডে নোটিশ দেওয়া হয়েছে, স্টুডেন্টকে অ্যাওয়ার করা হয়েছে, টিচারকে মেইল করা হয়েছে যে আগামী এত তারিখ থেকে ক্লাস অফ থাকবে বা এত তারিখ পর্যন্ত ক্লাস হবে। এটা কিন্তু এখন তার ডিস্ট্রিবিউশন এন্ড ইউজ ফেজের মধ্যে আছে। ঠিক আছে? এখন ঈদের ছুটি যতদিন শেষ না হয়ে যাবে ততদিন কিন্তু এই রেকর্ড অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কারণ যে কোনো সময় যে কোনো কেউ, ধরো ঈদের পরে এসে আমরা আবার আবার চিন্তা করবো এই কত তারিখ পর্যন্ত যেন ছুটি, কবে থেকে যেন ক্লাস শুরু হবে, এটার জন্য আমরা কোথায় যাব? সেই ছুটির যে নির্দেশনা আমরা কিন্তু সেটাতে যাব। বোঝা গেছে কি? কাজেই এই মানে এই ইউনিভার্সিটির ছুটি শেষ না হওয়া পর্যন্ত এই রেকর্ডটা কিন্তু এটা ডিস্ট্রিবিউশন এবং ইউজ ফেজের মধ্যে থাকবে। তো এটাই বলেছে যে once a record has been created or received, it goes through a phase of distribution and use. During this phase, the record is frequently in use. মানে যে কোনো সময় এটার ব্যবহার হতে পারে। This phase may last only a few hours in the case of a transient record, or may last a few years in the case of short or too long-term record. মানে এই রেকর্ডটা ক্ষণস্থায়ী মূল্যও হতে পারে, আবার দীর্ঘস্থায়ী হতে পারে। যেমন আমাদের যে ছুটির নোটিশটা, এটা আমরা দেখেই ফেলে দিলাম এরকম কিন্তু না। অ্যাটলিস্ট ছুটি শেষ হয়ে যাওয়া পর্যন্ত এই রেকর্ডটা আমাদের কি করতে হবে, সংরক্ষণ করতে হবে, অথবা এই রেকর্ডটা আমাদের ফাইলে থেকে যাবে। কারণ হচ্ছে এখন কোভিড উত্তর সময় আমরা কিভাবে সবকিছু ম্যানেজ করছি, আমরা ছুটি কমিয়ে দিয়েছি, কেন কমিয়ে দিয়েছি, এই ছুটি কমানোর বিষয়ে সিদ্ধান্তটা কারা নিয়েছে, এসব বিষয়ে জানার জন্য ওই নোটিশটা কিন্তু খুব জরুরি। ঠিক আছে? তাহলে প্রথম ফেজ হচ্ছে রেকর্ড ক্রিয়েট হচ্ছে, দ্বিতীয় ফেজ হচ্ছে রেকর্ড ডিস্ট্রিবিউশন এন্ড ইউজ হচ্ছে, তৃতীয় ফেজে এসে ওই যে বললাম যে আসলে এইটার এই যে নোটিশ থেকে আমি স্টুডেন্টকে জানালাম, টিচারকে জানালাম, পরবর্তীতে আমি এটা কি করলাম, অফিসের ছুটির সংক্রান্ত যে ফাইল আছে সেখানে আমি বিশ্ববিদ্যালয় ছুটির নির্দেশনা সংক্রান্ত যে ফাইল আছে সেখানে এটাকে আমি প্রিজার্ভ করলাম। আন্ডারস্ট্যান্ড? প্রিজার্ভ করলাম কেন? কারণ পরবর্তীতে যাতে আমি এটাকে ইউজ করতে পারি। ঠিক আছে? So while many records may be disposed of after their initial use, others are required to be kept for a longer period of time for legal, fiscal or other administrative reasons. আমি একটু আগেই বলেছি। Since immediate access to these records is no longer required during this phase, they are typically stored off-site or offline so that
uh, it doesn't it relieves it can relieve the office from the burden of huge records. মানে যখন আমার এইটার প্রয়োজনটা শেষ হয়ে যাবে তখন আমি এটাকে আর ওই অ্যাক্টিভ ফাইলের মধ্যে রাখবো না, এটাকে আমি আমার অন্য যে ফাইল আছে, যে ফাইলে আমি পুরাতন রেকর্ড গুলো রেখেছি সেই ফাইলে এটাকে রিমুভ করে দিব, তখন এটা স্টোরেজ হয়ে যাবে রিট্রিভালের জন্য পরবর্তীতে যদি প্রয়োজন হয়। এবং একটা সার্টেন টাইম পরে আসলে আরো ধরো 5-6 বছর পরে হয়তো বা 10-15 বছর পরে বা 20 বছর পরে এই ছুটি সংক্রান্ত যেসব নোটিশ সেগুলো হয়তো আর প্রয়োজন হবে না, তখন আমি কি করব যে ওই ফাইলটা থেকে আগের নোটিশ গুলো কি করব, সরিয়ে ফেলবো। ঠিক আছে, সরিয়ে হয় আমি এটাকে পুড়ে ফেলবো অথবা মানে ইউনিভার্সিটি অনুমতি নিয়ে সেটাকে ডিস্ট্রয় করে ফেলবো বা বিক্রি করে ফেলবো, কিছু একটা, যেটাই হয়। তো ফাইনাল যে ফেজ একটা রেকর্ডের অফারে, ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিদিন থাউজেন্ডস অফ রেকর্ডস আর ক্রিয়েটেড। তো এই রেকর্ড গুলো যদি ধরে রাখা হয় সবগুলো, তাহলে রেকর্ডের ভারে ঢাকা ইউনিভার্সিটি আর অন্য কাজ করতে পারবে না। সে কারণে প্রতিনিয়ত কিন্তু রেকর্ডকে কি করতে হয়, ডিসপোজ করতে হয়। প্রতি বছরেই আসলে হিসাব করে কিছু রেকর্ড ডিসপোজ করতে হয়। তো এই অ্যাংলো স্যাক্সন মডেলের ফাইনাল স্টেজ যেটা, সেটা হচ্ছে রেকর্ডকে ডিসপোজ করতে হবে, অর্থাৎ রেকর্ডকে তোমার অফিসের কারেন্ট স্টেজ বা তোমার যে ইনঅ্যাক্টিভ স্টেজ আছে, রেকর্ড রুম আছে, সেখান থেকে রেকর্ডকে সরিয়ে ফেলতে হবে। তো এটা বলছে ডিসপোজিশন হচ্ছে ফাইনাল ফেজ ফর দ্য মেজরিটি অফ অ্যান অর্গানাইজেশনস রেকর্ড ইজ ডিসপোজিশন। In this phase, the ultimate destination of the record is determined depending on their value. একই কথা, মানে হচ্ছে তোমার রেকর্ড যদি খুব গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটাকে তুমি বাছাই করে আলাদা করবে, অন্যগুলো ডিস্ট্রয় করে ফেলবে, এবং যেটা গুরুত্বপূর্ণ সেটাকে তুমি তোমার আর্কাইভে পাঠিয়ে দিতে পারো। সেই আর্কাইভ হতে পারে তোমার ইউনিভার্সিটি লাইব্রেরি, অথবা তোমার ইউনিভার্সিটি রেকর্ড রুম, অথবা বাহিরের কোনো প্রতিষ্ঠান। ঠিক আছে, ইফ সামবডি ইজ ইন্টারেস্টেড টু কিপ ইউর রেকর্ড, তাদের কাছে তুমি পাঠিয়ে দিতে পারো। এটা গেল ডিসপোজিশন। এখন ডিসপোজিশনের তো আমি বলেছি যে দুটো ওয়ে আছে, একটা হলো ডিস্ট্রাকশন আর একটা হলো আর্কাইভ করা। সেই দুটোই এখানে লিখেছি, একই কথা বারবার। তো এই যে রেকর্ড লাইফ সাইকেল মডেল, এটাকে আসলে বলেছে যে গ্রাফিক্যালি প্রেজেন্ট করা যায়, সেটা এখানে তোমাদেরকে একটু দেখানো হয়েছে। তুমি চলে যাও লাস্ট স্লাইডে। যে স্লাইড শো করছো লাস্ট স্লাইডে চলে যাও। ম্যাম একেবারে লাস্ট স্লাইডে? হ্যাঁ যাও, একটা গ্রাফ আছে যে সেখানে যাও, একটা ডায়াগ্রাম আছে। হ্যাঁ, ওকে, দেখো লাইফ সাইকেল মডেলকে এখানে দেখানো হয়েছে যে এজ দ্য লাইফ অফ এ রেকর্ড স্টার্টেড উইথ ইটস ক্রিয়েশন। তো প্রথম দুটো যে আসলে ইয়ে আছে, ফেজ আছে, সেখানে বলেছে রেকর্ড আইদার ক্রিয়েট হবে অথবা রিসিভড হবে। এটা হচ্ছে রেকর্ডের ক্রিয়েশন ফেজ। ক্রিয়েশন ফেজের পরে আমরা বলেছি ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইউজ, অর্থাৎ রেকর্ডটা বিভিন্ন কাজে বিভিন্ন ভাবে ব্যবহৃত হবে। ব্যবহার হওয়ার পরে যদি এই রেকর্ডটার খুব বেশি গুরুত্ব না থাকে, তাহলে এটাকে তুমি সাথে সাথে ডিস্ট্রয় করতে পারো। দেখো এখান থেকে উপরে ডানে চলে গেল তোমার ডিসপোজিশনে। আর কিছু কিছু রেকর্ড তুমি যেগুলোকে মনে করছো গুরুত্বপূর্ণ, পরে কাজে লাগবে, সেগুলোকে তুমি একটা স্টোরেজে রেখেছো। এবং স্টোরেজে তুমি কতদিন রাখবে, কারণ প্রতিনিয়ত তোমার অনেক রেকর্ড তৈরি হচ্ছে। এখন এখানেও একটা সার্টেন টাইম পর্যন্ত রেকর্ড রাখা হয় কারণ পরবর্তীতে ওইটা আবার ইউজ হতে পারে। এখানে দেখো বোথ ওয়ে অ্যারো দিয়েছে, মানে হচ্ছে তুমি স্টোর করছো কারণ তুমি ফিউচারে এটাকে রিট্রিভ করতে চাও। তবে এখানে তুমি পার্মানেন্ট রিট্রিভালের জন্য না, একটা সার্টেন টাইম অর্থাৎ 20 ইয়ার্স 25 ইয়ার্স বা তার চেয়েও বেশি সময় পরে এখান থেকেও রেকর্ড তোমাকে কি করতে হবে, ডিসপোজ করতে হবে। ডিসপোজ করার মাধ্যমে করবে এভাবে যে কিছু কিছু হয়তো তুমি ধ্বংস করে ফেলবে, আবার কিছু কিছু তুমি একটা পার্মানেন্ট প্রিজার্ভেশনের জন্য কোনো আর্কাইভসে বা কোনো ইউনিভার্সিটিতে তুমি সেন্ড করে দিবে। তাহলে এইটাই হচ্ছে লাইফ সাইকেল মডেলের একটা আসলে ফেজ। এখানে দুটো ফেজ আছে, একটা হচ্ছে তোমার রেকর্ড ফেজ আর একটা হচ্ছে আর্কাইভ ফেজ। রেকর্ড ফেজে রেকর্ড ক্রিয়েট হচ্ছে, রেকর্ড ব্যবহৃত হচ্ছে, রেকর্ড স্টোর হচ্ছে, পরবর্তীতে ইউজ হবে এই উদ্দেশ্যে, এবং স্টোরেজ থেকে একটা সার্টেন টাইম পরে রেকর্ডটাকে ডিসপোজ করে দেওয়া হচ্ছে। এবং ডিসপোজড হওয়ার পরে রেকর্ডের আবার উপরে দুটো কাজ হতে পারে, একটা হচ্ছে আইদার এটাকে ডিস্ট্রয় করা হতে পারে অথবা লং টার্ম প্রিজার্ভেশনের জন্য, দেখো কোনো ইউনিভার্সিটি আর্কাইভসে অথবা কোনো গভর্নমেন্ট অফিসে পার্মানেন্ট প্রিজার্ভেশনের জন্য সেন্ড করা হলো।
তো এখানে রেকর্ডেড লাইফের দুটো ফেজ, একটা হচ্ছে রেকর্ড ফেজ আর একটা হচ্ছে আর্কাইভাল ফেজ। ওকে, ডায়াগ্রামটা বুঝতে পেরেছো? ম্যাম লং টার্ম জি শর্ট ম্যাম। টার্ম একটু যদি ক্লিয়ার করতেন। লং টার্ম রেকর্ড তো বলেছি যে যেগুলো ম্যাম আরেকবার আসলে তুমি এখানে দুটো ফেজ, তুমি যদি উপর থেকে এটাকে যদি ভার্টিক্যালি দুই ভাগ করো, তাহলে এক সাইডে অর্থাৎ তোমার লেফট সাইডে যেটা দেখবে সেটা হচ্ছে রেকর্ডের আসলে কি বলবো যে ক্রিয়েটিং যারা অথরিটি তারা রেকর্ডকে হ্যান্ডেল করবে, ঠিক আছে? তারপর এই পাশে যখন তোমার ভার্টিক্যাল যখন লেফট সাইডে রাইট সাইডে চলে আসবে, সরি লেফট সাইডে তুমি দেখতে পাচ্ছ যে তোমার রেকর্ড ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট করার পরে রেকর্ড ইউজ হচ্ছে। আমরা বলেছি যে রেকর্ড একটা ধারাবাহিক প্রসেসের মধ্যে দিয়ে যায়, প্রথমে ক্রিয়েট হয় বা রিসিভড হয়, সেটা তারপরে ম্যানেজড হয় এবং ইউজ হয় বা ডিস্ট্রিবিউট হয়। এই ইউজ এবং ডিস্ট্রিবিউটের পরে একটা সার্টেন টাইম পরে সেটাকে আমার অফিসে আলাদা একটা জায়গায় স্টোর করে রাখতে হয় যদি ভবিষ্যতে কাজে লাগে সেই উদ্দেশ্যে। কিন্তু ভবিষ্যতের সময়টা কতদিন? দীর্ঘদিন নিশ্চয়ই না, মানে একেবারে সারা জীবন না, তাহলে তোমার অফিস রেকর্ডের ভারে আর অন্য কাজ করতে পারবে না, তোমার স্টোর রুমই তোমার অফিস ভরে যাবে। তো এই জন্য এখান থেকে স্টোরেজ থেকে রেকর্ডকে একটা সার্টেন টাইম পরে কি করতে হয়? ডিসপোজ করতে হয়। তো ডিসপোজের পরে যেটা হয় সেটা হচ্ছে তোমাদের এখানে ডিসপোজড হওয়ার পরে রেকর্ডের দুটো রেকর্ডকে দুই ভাগ করা হয়, একটা হচ্ছে গুরুত্বপূর্ণ রেকর্ড আর একটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট রেকর্ড, কম গুরুত্বপূর্ণ রেকর্ড। তো কম গুরুত্বপূর্ণ রেকর্ডকে আমরা বলছি শর্ট টার্ম রেকর্ড, আর যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে বলছি লং টার্ম রেকর্ডস উইথ লং টার্ম ভ্যালু। তো শর্ট টার্ম ভ্যালু যেসব রেকর্ড আছে সেগুলোকে আমরা কি করি? ডিস্ট্রয় করে ফেলি, আর লং টার্ম ভ্যালু যেগুলো আছে সেগুলোকে আমরা অন্য কোনো থার্ড পার্টির কাছে আমরা কি করি? লং টার্ম প্রিজার্ভেশনের জন্য সেন্ড করে দেই। এখন থার্ড পার্টি কে হবে? কোনো ন্যাশনাল আর্কাইভস হতে পারে, প্রাইভেট আর্কাইভস হতে পারে, কোনো ইউনিভার্সিটি হতে পারে, যারা আসলে আগ্রহ সহকারে এইসব পুরাতন রেকর্ড সংরক্ষণ করে রাখে। ঠিক আছে, এখন কি বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। আর কারো কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আমরা আসলে দুটো মানে রেকর্ড ম্যানেজমেন্ট মডেল পড়লাম। একটা হচ্ছে কি ইউরোপিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ মডেল, আর একটা হচ্ছে অ্যাংলো সেকশন Anglo-Saxon মডেল, লাইফ সাইকেল মডেল। ইউরোপিয়ান মডেল আর অ্যাংলো সেকশন মডেল হচ্ছে আমেরিকান মডেল। আর একটা বাকি রইলো, সেটা হচ্ছে রেকর্ড কন্টিনাম মডেল। সেটা রিলেটেড ক্লাসটা আমি চেষ্টা করব সোমবারে নিতে। তোমরা নিশ্চয়ই বাড়ি চলে যাবে, আমরা অনলাইনে ক্লাস নিব। তো বাড়ি চলে গেলেও আমাকে একজন 24 তারিখ রাতে মনে করাই দিবে যে তোমাদের ক্লাস আছে, ঠিক আছে? হ্যালো, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু রোল কলটা করে নেই, তোমরা একটু তাড়াতাড়ি রেসপন্স করো, আমার আবার 10:30টায় আরেকটা ক্লাস আছে। 10,301 আবু আরিফিন আনসারি আছো? ইয়েস ম্যাডাম। 302 আবু Yes, বকর, madam. Yes, madam. আবু মাহাদি 303, 304 আহমেদ সাফকাত সানভি, Yes, ma'am. 5 আনিকা বুশরা মারিয়া, 6 আরাফ রহমান রুদ্র, 7 আরিফ শাহরিয়ার রাকিব। ইয়েস ম্যাম। কে আরিফ শাহরিয়ার রাকিব? জি ম্যাম। আয়েশা আশরাফ, আয়েশা আশরাফ নেই। ইশতিয়াক আহমেদ, ফাহমিদা আক্তার, Yes, ma'am. ফারদিন ইসলাম আকাশ, ফারিহা তাসনিম। ইয়েস ম্যাম। শ্রুতি নাকি শ্রুতি কোনটা? ম্যাম শ্রুতি। শ্রুতি না? জি। ফাতিমা তুজহুরা। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, হালিমা সাদিয়া নুহা, Yes, ma'am. ইজাজ আহমেদ, ইজাজ, ইজাজ আহমদ, ইমাম হোসেন শিহাব, কাজী শোয়েব আদনান, লামিয়া,
Yes, ma'am. লিওন রিচিল, Yes, ma'am. মাহা বিনতে আব্দুল হাই, Present, ma'am. মেহেদি হাসান, Yes, ma'am. মামুন মিয়া, Yes, ma'am. আব্দুল্লাহ, আবরার তাওরাত হুসেইন, Yes, ma'am. আবুজার গিফারি, ইয়েস ম্যাম। আশরাফুল আলম, আশরাফুল ইসলাম, ফায়াজ আমিন ফারাবি, Yes, ma'am. হুসেইন আল ফাহাদ, হুসেইন আল ফাহাদ নাই, জাহিদ হাসান, নাজিম উদ্দিন, ওসমান গনি, রাকিবুল হাসান, Yes, ma'am. রিয়াজুল ইসলাম, সজীব হোসেন, শিমুল পারভেজ, Yes, ma'am. শফিকুল ইসলাম, সোহাগ মিয়া, Yes, ma'am. সোহরাব মিয়া, Yes, ma'am. সাইমুল ইসলাম, তবারক হোসেন, Present, ma'am. তাজিমুর রহমান, Present, ma'am. নজরুল ইসলাম, Yes, ma'am. মেহেদি হাসান মিথুন, মেহেদি হাসান মিথুন, মেহেরিন আক্তার শান্তা, 44. Ma'am, 44. Yes, ma'am. 44 আছে, মেহেরিন আক্তার শান্তা, মিনহাজুল শুনতে আবেদিন লিভ নিয়েছিল শান্তা, ওই হ্যাঁ আচ্ছা, মিনহাজুল আবেদিন সাদি, মীর অলি হাসান, মিশরাত আহমেদ, মিতানুর আক্তার, মহিব আল মাহমুদ, মহসিনা মমতাজ, মোসাম্মদ ফাইমা আক্তার, Yes, ma'am. ওকে, মোসাম্মদ হুমায়রা খানম জুই, ম্যাম ও আসছে কিন্তু বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে এজন্য অ্যাটেন্ডেন্স দিতে পারতেছে না। মোস্তাফিজুর রহমান, ঠিক আছে, Yes, ma'am. মুন্নি খাতুন, Yes, ma'am. সুরাইয়া খাতুন, Yes, ma'am. মনিকা আফরিন, Present, ma'am. মুনতাকা রাইসা, প্রেজেন্ট ম্যাম। নাবিলা আক্তার, ইয়েস ম্যাম। নাহলা তাসনিম, Yes, ma'am. নাসির শাহরিয়ার মজুমদার ইফতি, Yes, ma'am. নিবেদিতা রানী রয়, Yes, ma'am. নিশাত নুহা, নিশাত কি নুসরাত জাহান, Yes, ma'am. নুজহাত জুবায়ের, প্রিয়া খাতুন, Yes, ma'am. প্রিয়াঙ্কা আক্তার, Yes, ma'am. রওনক জাহান রাকামনি, Ji, ma'am. Yes, ma'am. এসএম নাসিমুল গনি, সাকিব হোসেন, সানজানা হোসেন Yes, অন্তরা, ma'am. সানজিদা নাহার Yes, হাফিজা, ma'am. সাথী আক্তার, Yes, ma'am. শায়হান আহমেদ, শবনম সন্ধ্যা, Yes, ma'am. Yes, শ্যামলী, ma'am. শ্যামা খাতুন না সীমা খাতুন, Yes, ma'am. সীমা নাকি শ্যামা, Shima. Ma'am, Shima. শম্পা আক্তার, Present, ma'am. সোমাইয়া আক্তার, Present, ma'am. তানজিদ আহমেদ, Present, ma'am. তাসফিয়া তাজরিন পৃথা, Yes, ma'am. Ma'am, Pritha. তাজিন মোহাম্মদ আলবি, উম্মে মুসলিমা মিম, Yes, ma'am.
আচ্ছা, তোমাদের একটা ছিল যেটা হচ্ছে প্রথম যে দুটো টপিক পড়িয়েছে, অর্থাৎ রেকর্ডস কি, রেকর্ডস এর কম্পোনেন্টস, রেকর্ডস এর ক্যারেক্টারিস্টিক্স এন্ড টাইপস, এন্ড সেকেন্ড যেটা রেকর্ড ম্যানেজমেন্টের কম্পোনেন্টস, রেকর্ড ম্যানেজমেন্টের ইম্পর্টেন্স এন্ড রেকর্ড ম্যানেজমেন্ট কি, এই দুটো তোমাদের ফার্স্ট মিড টার্মে পড়া থাকবে, ঠিক আছে? যেহেতু আমি ব্যস্ত থাকবো, পরে হয়তো বলতে পারবো না। গট মাই পয়েন্ট? প্রথম দুইটা টপিকের Yes, হ্যাঁ, ma'am. প্রথম দুইটা লেকচার, এটা সবাই কিন্তু ম্যাম আমি জানেন। অ্যাটেন্ডেন্স পাইনি ম্যাম। হ্যালো ম্যাম, আমি অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। আচ্ছা, এক এক করে বলো। মানে আবু মাহাদি, রোল নাম্বার বলো। ক্লাস রুল 72 আর এক্সাম রুল 10,303। 303 আবু মাহাদি। জি ম্যাম। আর কে? 331 নাজমুদ্দিন। 317 কে? হ্যাঁ, 317। আর কে? ম্যাম আমি বলো। মোহাম্মদ সজীব হোসেন। রোল নাম্বার বলো। ম্যাম রোল নাম্বার হচ্ছে 335। সজীব ম্যাম হোসেন। 331 নাজমুদ্দিন। নাজিম উদ্দিন।